আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমরা সাধারণ জীবন ক্রিয়ার তত্ত্ব নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। এই আলোচনার মূল বিষয়সমূহগুলো হলো জীবন ক্রিয়া, চৌম্বক দ্বিমেরু ও পরমাণুর অভ্যন্তরে চৌম্বক ক্রিয়া, দ্বিমেরুর ভ্রামকের গাণিতিক সমীকরণ, কৌণিক ভরবেগের সমীকরণ, চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুর মিথস্ক্রিয়া, স্থিতিশক্তির পূর্ণাঙ্গ সমাকলন, সিলেকশন রুল, তারপরে ডেল নিউ ও ডেল ল্যামডা এর মান নির্ণয় করে আমরা আলোচনা শেষ করে দেব। তাহলে প্রথমে আমরা পড়ব জীবন ক্রিয়া। জীবন ক্রিয়া কি? কোন রৈখিক বর্ণালী সৃষ্টিকারী আলোক উৎসকে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে বর্ণালী রেখাগুলো ডবলেট বা ট্রিপলেট এমনকি আরো জটিল বিন্যাসে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাকে আমরা বলি জীবন ক্রিয়া। তাহলে রেখা বা বর্ণালী বিভাজনের উপর ভিত্তি করে আমরা জীবন ক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। একটা হলো সাধারণ জীবন ক্রিয়া, আরেকটা হলো ব্যতিক্রমী জীবন ক্রিয়া। সাধারণ জীবন ক্রিয়া কি? বর্ণালী রেখা বিভক্ত হয়ে ডাবলেট বা ট্রিপলেট তৈরি করে। এখানে উৎস হিসেবে কাজ করে আমাদের ক্যালসিয়াম, তারপরে হলো ক্যাডমিয়াম, তারপরে জিঙ্ক ইত্যাদি। আর এখানে আমাদের উৎস হিসেবে কাজ করে সোডিয়াম, ক্রোমিয়াম। ওকে। এরপরে আমরা শিখব চৌম্বক দ্বিমেরু ও পরমাণুর অভ্যন্তরে চৌম্বক ক্রিয়া। চৌম্বক দ্বিমেরু কি? একটি তড়িৎবাহী লুপ যখন একটি ক্ষুদ্র চৌম্বকের ন্যায় আচরণ করে তখন তাকে চৌম্বক দ্বিমেরু বলে। ধরি এই যে আমাদের একটি বদ্ধ তড়িৎবাহী তড়িৎ পরিবাহী। এই তড়িৎ পরিবাহীতে যদি I পরিমাণ তড়িৎ পরিবাহিত হয় তাহলে এই যে এই বৃত্তাকার পথে বা বদ্ধ পথে সে কি করবে? একটা লুপ সৃষ্টি করবে। লুপ সৃষ্টি করলে এটি একটি চৌম্বকের ন্যায় কাজ করে। তখন এটাকে আমরা বলবো চৌম্বক দ্বিমেরু। এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এই মিউ নির্ভর করে আমাদের এই লুপে তড়িৎ প্রবাহ I এর উপর এবং এই লুপের ক্ষেত্রফলের উপর। তাহলে আমরা লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু I ইন্টু A। এবার পরমাণুর অভ্যন্তরে লুপ কিভাবে সৃষ্টি হয়? একটি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন অনবরত ঘুরতে থাকে। এই ঘূর্ণনশীল ঋণাত্মক আধানের কারণে পরমাণুর অভ্যন্তরে একটি ক্ষুদ্র তড়িৎবাহী লুপ সৃষ্টি হয়। তাহলে আমাদের এটি হলো একটা ইলেকট্রন। ইলেকট্রনের এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রন ঘুরবে। ইলেকট্রন ঘুরবে, এই কক্ষপথে ইলেকট্রন ঘুরবে। ঘুরতে ঘুরতে সে একটা লুপ তৈরি করে। আর একটা তড়িৎবাহী লুপ কি উৎপন্ন করে? একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। তাহলে আমরা তখন পাবো কি? একটা চৌম্বক দ্বিমেরু পেয়ে যাব। এরপরে চৌম্বক দ্বিমেরু বা দ্বিমেরু ভ্রামকের গাণিতিক সমীকরণটি কেমন হবে দেখে নিই। তাহলে ধরি কক্ষপথের ব্যাসার্ধ r, ইলেকট্রনের আধান -e, ঘূর্ণন কম্পাঙ্ক n, কক্ষপথের ক্ষেত্রফল হলো a is equal to পাই r স্কয়ার। এখানে বলা ভালো যে আমরা n কে বা কম্পাঙ্ককে অনেক সময় f দ্বারাও প্রকাশ করে থাকি। তাহলে আমরা জানি প্রতি সেকেন্ডে আধান প্রবাহের হারই হলো কি? তড়িৎ প্রবাহ। তাহলে I is equal to লেখা যেতে পারে q বাই t। আবার আমরা জানি n বা কম্পাঙ্ক সমান 1/t। তাহলে এটাকে ক্যালকুলেশন করে লেখা যায় না? qn, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে আধান এবং কম্পাঙ্কের গুণফল। তাহলে আমরা লিখি I is equal to আধান গুণ কম্পাঙ্ক। তাহলে আধানের মান বসাই। আধান কত ছিল? -e, কম্পাঙ্ক n। ওকে। তাহলে দ্বিমেরু ভ্রামক কি হবে? ওই যে দ্বিমেরু ভ্রামক হবে কি আমার? যে আধান এবং এই ক্ষেত্রফলের গুণফল। তাহলে মিউ ইজ ইকুয়াল টু I A। I এর মান বসাই, এর মান বসাই, সাজিয়ে লিখি। তাহলে আমরা পেলাম মিউ ইজ ইকুয়াল টু -ne পাই r স্কয়ার। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে। কৌণিক ভরবেগের সমীকরণ। আমরা জানি কৌণিক ভরবেগ সমান L is equal to mvr। এখানে v হলো আমাদের রৈখিক বেগ। তাহলে v is equal to r ওমেগা, যেখানে ওমেগা হলো কৌণিক বেগ। তাহলে আমরা জানি ওমেগা is equal to আবার কি জানি? 2
পাই এন বা এফ, তাহলে বসিয়ে দিই। তাহলে এটাকে সুন্দরভাবে ক্যালকুলেশন করি, তাহলে আমরা একবারে কৌণিক ভরবেগ লিখতে পারবো কি এল ইজ ইকুয়াল টু এম 2 পাই এন আর ইন্টু আর, তারপরে গুণ করে দিই, গুণ করলে একবারে ফাইনাল লিখতে পারবো 2 পাই এম আর এম এন আর স্কোয়ার। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। সমীকরণ 1 ও 2 কে ভাগ করে পাই। এই যে এটা ছিল আমার কি সমীকরণ 1। তাহলে সমীকরণ 1 ও 2 কে ভাগ করি, 2 কে ভাগ করলে আমরা দেখব যে এন এন কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে আমার শুধু থাকে কি মাইনাস এ বাই টু এম। এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখি, তাহলে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস ই এল বাই টু এম। এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলে লেখা যায় এইভাবে। এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় যে আমাদের এই যে কৌণিক ভরবেগ এবং এই যে দ্বিমেরু এর দিক বিপরীত। চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুর মিথস্ক্রিয়া। চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুর মিথস্ক্রিয়া অর্থাৎ আমরা যদি চৌম্বক দ্বিমেরুকে, এই যে আমাদের এটা কি তড়িৎবাহী লুপ, তাই তড়িৎবাহী লুপ কি তৈরি করে চৌম্বক দ্বিমেরু তৈরি করে। এই চৌম্বক দ্বিমেরুকে যদি একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে দেখা যাবে যে এই যে চৌম্বক দ্বিমেরুকে আমাদের এই চৌম্বক ক্ষেত্র নিজের দিকে নেওয়ার জন্য টাও বল প্রয়োগ করে। টাও হলো আমাদের ঘূর্ণন বল। ওকে, এখন টাও বল যদি আমরা এর উপর প্রয়োগ করি, তাহলে কি হবে, এর অবস্থানের পরিবর্তন হবে, অবস্থানের পরিবর্তন হলে কাজ হয়, আর কাজ হলে সেখানে কিছু শক্তি সঞ্চিত থাকে। তাহলে দেখি চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুর মিথস্ক্রিয়ার ফলে কি কি ঘটনা ঘটে। একটি চৌম্বক ক্ষেত্র, একটি চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুকে একটি চৌম্বক দ্বিমেরুকে যখন একটি চৌম্বক দ্বিমেরুকে বহিঃস্থ কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তখন সেটি দুটি নির্দিষ্ট ভৌত ধর্ম প্রকাশ করে। 1 টর্ক, 2 স্থিতিশক্তি, যা আমরা একটু আগে জানলাম। টর্ক, চৌম্বক ক্ষেত্রটি দ্বিমেরুর উপর একটি টর্ক প্রয়োগ করে যা দ্বিমেরুটিকে ক্ষেত্রের দিকে মুখ করাতে চেষ্টা করে। টর্ক টাও হলে আমরা লিখতে পারি টাও ইজ ইকুয়াল টু মিউ ক্রস বি। ওকে, আর ক্রস প্রোডাক্ট আমরা জানি কি সাইন থিটা হয়, আর ডট প্রোডাক্টে কস থিটা। এবার স্থিতিশক্তি, ঘূর্ণন বল দ্বিমেরুর উপর প্রয়োগ করায় দ্বিমেরুর অবস্থানের পরিবর্তন হয়, যার ফলে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়। ক্ষুদ্র অবস্থানের পরিবর্তন ডি থিটা হলে, তাহলে এই যে ক্ষুদ্র অবস্থানের পরিবর্তন যদি কি হয় আমাদের ডি থিটা হয়, তাহলে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে টাও ডি থিটা। তাহলে টাও ইজ ইকুয়াল টু আমরা কি জানি এম মিউ এল বি সাইন থিটা, তাহলে টাও এর জায়গায় আমরা লিখবো মিউ এল বি সাইন থিটা ডি থিটা। এখন আমরা কি করব সমাকলন। স্থিতিশক্তির পূর্ণাঙ্গ সমাকলন, যখন চৌম্বক দ্বিমেরুটি চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি বা π/2 কোণে থাকে, তখন স্থিতিশক্তি শূন্য ধরা যায়। তাই π/2 থেকে যে কোনো কোণ থিটাতে ঘোরাতে যে পরিমাণ কাজ হয় তাই শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এই যে এখানে আমরা দেখলাম প্রথমত অবস্থায় আমাদের কি থাকে, চৌম্বক দ্বিমেরুটি আমাদের π/2 কোণ বা 90 ডিগ্রিতে থাকে। তাহলে এই জায়গা থেকে আমরা থিটা পরিমাণ কোণে সরাইতে যে পরিমাণ কাজ হয় তাই আমাদের সঞ্চিত শক্তি হিসাবে জমা থাকে বা সঞ্চিত থাকে। তাহলে আমরা লোয়ার লিমিট দেবো কি π/2 এবং আপার লিমিট থিটা। ওকে, তাহলে থিটা দিয়ে দিলাম, তাহলে টাও ইজ ইকুয়াল টু লেখা যায়, তাহলে আমাদের লোয়ার লিমিট হলো π/2 এবং আপার লিমিট থিটা। তাহলে আমাদের এখানে দেখবো যে মিউ এল আর বি হলো আমাদের কি কনস্ট্যান্ট, তাহলে আমাদের শুধুমাত্র এখানে ইন্টিগ্রেশন কার উপর হবে সাইন থিটার উপর হবে। আমরা জানি যে সাইন থিটার ইন্টিগ্রেশন কি মাইনাস কস থিটা, তাহলে আমরা লিখবো মাইনাস কস থিটা। এখন লিমিট বসাইতে হবে, লিমিট বসিয়ে দিই, আপার লিমিট থিটা এবং লোয়ার লিমিট π/2। আমরা জানি cos π/2 মানে কত 0, তাহলে এই মানটা বাদ চলে গেল, তাহলে আমরা পাচ্ছি সর্বশেষে ডেল ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এল বি কস থিটা। আমরা জানি ওই যে প্রথমেই বের করেছিলাম যে মিউ এল ইজ ইকুয়াল
প্রথমে বের করেছিলাম যে মিউ এল ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই টু এম এল। তাহলে মিউ এর জায়গায় এটা বসিয়ে দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের সর্বসাকুল্যে ডেল ই ইজ ইকুয়াল টু ই এল বাই টু এম বি কস থিটা। এটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। এবার কৌণিক ভরবেগের মান। ইলেকট্রনের ঘূর্ণনের কারণে সৃষ্ট কৌণিক ভরবেগের মান আমরা জানি L is equal to root over L plus 1 into h কাট। এখন এখানে আমাদের L হলো কি কৌণিক ভরবেগ, আর এই যে ছোট হাতের L এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। h কাট কি রিডিউস প্লাঙ্ক কনস্ট্যান্ট। কৌণিক ভরবেগ L এর z অক্ষের উপাংশ Lz হলে জ্যামিতিক চিত্র অনুসারে, আচ্ছা তাহলে ধরলাম সরি ধরি যে এই অংশটুকু L আর এই অংশটুকু Z। এটা যেহেতু Z অক্ষ ধরি, এটা Z অক্ষ বিবেচনা করি, তাহলে L এর Z অক্ষের উপাংশ কি LZ। তাহলে আমরা কি করি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ আঁকলে আমরা দেখতে পারি এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক আছে কার? cos θ। তাহলে cos θ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা LZ বাই L, LZ বাই L। আবার কোয়ান্টাম শর্ত অনুযায়ী আমরা জানি LZ is equal to ml h কাট। ml কি? ml হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর h কাট তো আমরা জানি রিডিউস প্লাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, তাহলে লেখা যায় এখানে LZ এবং L এর মান যদি বসিয়ে দেই, এখানে L এবং LZ এর মান যদি বসিয়ে দেই তাহলে কি হবে? LZ সমান ml h কাট, আর L সমান কি রুট ওভার L ইন্টু L প্লাস 1 ইন্টু h কাট। ওকে, তাহলে h কাট কাটা, তাহলে আমার থাকতেছে কি যে ml বাই রুট ওভার L ইন্টু L প্লাস 1। ওকে, আমরা 4 নম্বর সমীকরণে আমাদের স্থিতিশক্তির সমীকরণটা পেয়েছিলাম। এবার L এর মানটা আমরা জানি, cos থিটার মানটাও বের করলাম। তাহলে আমরা যদি 4 নম্বর সমীকরণে L এবং cos থিটার মানটা বসাই তাহলে কেমন হবে? L is equal to এত, cos থিটা is equal to এত, বসাই দিই। তাহলে এই যে L এর মান ছিল এইটা, cos থিটার মান আমরা পাইছিলাম এইটা। ওকে, তাহলে এবার কাটাকাটি যাবে, এটার সাথে এটা কাটা, তাহলে h কাট থাকতেছে এখানে। তাহলে সাজিয়ে লিখলে কি হবে? E ml 2m। এখন h কাট আমরা কি জানি? h কাট সমান h বাই 2 পাই। লিখে ফেলি, তারপর সুন্দর করে সাজিয়ে নিই। সাজিয়ে রাখলে আমরা লিখতে পারবো কি ডেল ই ইজ ইকুয়াল টু এম এল ইন্টু এইচ বাই 4 পাই এম ইন্টু বি। এখন এই জিনিসটাকে, এই যে মাঝের এই জিনিসটাকে আমরা বলি বোর ম্যাগনেট্রন। বোর ম্যাগনেট্রন, বোর ম্যাগনেট্রন, এটাকে আমরা মিউ বি দ্বারা প্রকাশ করি, মিউ বি দ্বারাও প্রকাশ করি। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে শক্তি স্তরের স্থানান্তর ও কম্পাঙ্ক পরিবর্তন। ফটোইলেকট্রিক ক্রিয়া অনুসারে বা কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শক্তির পরিবর্তন আমরা জানি ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে যখন ভি ইজ ইকুয়াল টু 0, তখন মনে করি চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে কোনো পরমাণুর একটি ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর ই0 আই হতে নিম্নতর শক্তি স্তর ই0 এফ এ আসলো, তখন তার কম্পাঙ্ক কি হবে? নিউ ইজ ইকুয়াল টু নিউ নট। তবে আমরা লিখতে পারি ডেল ই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। আবার ডেল ই নট সমান আমরা কি জানি? ডেল ই নট সমান আমরা কি জানি? ই নট আই মাইনাস ই নট এফ। ওকে, এবার সুতরাং আমরা লিখতে পারি নিউ নট ইজ ইকুয়াল টু ই নট আই মাইনাস ই নট এফ ইজ
বাই এইচ। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে একই জিনিস, যদি আদি ও শেষ স্তরের শক্তি বৃদ্ধি পেয়ে যথাক্রমে ইআই ও ইএফ হয়, তবে আমরা লিখতে পারি আদি স্তরের শক্তি ডেল ই ইজ ইকুয়াল টু ইআই মাইনাস ই নট আই, শক্তির পরিবর্তন। ওকে, তাহলে আমরা যদি এটাকে পক্ষান্তর করি তাহলে লিখতে পারি ইআই ইজ ইকুয়াল টু ই নট আই প্লাস ডেল ই। এবার ডেল ই সমান আমরা জানি এম এল ইন্টু ইএইচ বাই 4 পাই এম ইন্টু বি। তাহলে মান বসিয়ে দিলাম। একইভাবে শেষ স্তরের শক্তিও বের করা যাবে। তাহলে আমরা জানি এখান থেকে ই আই এর একটা মান পাইলাম এবং ই এফ এর একটা মান পেলাম। এরপরে আমরা জাস্ট এই মানগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের প্রায় সমীকরণটি শেষ হয়ে যাবে। ওকে, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইআই স্তর থেকে ইএফ স্তরে শক্তির সংক্রমণের ফলে বিকিরিত ফোটনের কম্পাঙ্ক হবে নিউ ইজ ইকুয়াল টু ইআই মাইনাস ইএফ বাই এইচ। ইআই ইজ ইকুয়াল টু এত, ইএফ ইজ ইকুয়াল টু এত, মান বসিয়ে দিই। ইআই এর জায়গায় এটা মান বসাই আর ইএফ এর জায়গায় এই মানটা বসিয়ে দিই। এবার এবার কি করব, ইআই আর ইএফ কে আমরা একসাথে করি, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি, এক মিনিট, তাহলে ই নট আই ই নট আই মাইনাস ই নট এফ। আবার okay, এটা লেখা যায় এখানে প্লাস এম এল আই মাইনাস এম এল এফ, এটা লেখা যায়। এটার সাথে কমন নেবো কি আমরা, এইটা উভয় পাশে আমাদের এই জিনিসটা আছে, তাহলে এই জিনিসগুলো কি নেবো আমরা, কমন নিয়ে নেবো। কমন নিলে আমরা এরকম করে জিনিসগুলো সাজাইতে পারি। ওকে, তাহলে আমরা লিখি এই যে এইচ, এবার নিচে গুণ হয়ে গেল, এর নিচেও গুণ হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারলাম কি যে ই নট আই মাইনাস ই নট এফ বাই এইচ প্লাস এম এল আই মাইনাস এম এল এফ বাই এইচ ইন্টু ই এইচ বাই 4 পাই এম ইন্টু বি। ওকে, আমরা জানি নিউ নট ইজ ইকুয়াল টু ই নট আই মাইনাস ই নট এফ বাই এইচ, এবং ধরি কোয়ান্টাম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার পরিবর্তন ডেল এম এল ইজ ইকুয়াল টু এম এল আই মাইনাস এম এল এফ। তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি এটা সমান কি নিউ নট, আর এই যে এটা সমান কি ডেল এম এল। তাহলে এখানে বসিয়ে দিই নিউ নট, এটার পরিবর্তে ডেল এম এল, আর যা আছে তাই। ওকে, যে সিলেকশন রুল অনুসারে কেবলমাত্র ডেল এম ইজ ইকুয়াল টু প্লাস 1 0 মাইনাস 1 এর জন্য সংক্রমণ ঘটা সম্ভব, এবং এই রেখাগুলোই প্রকৃতিতে দেখা যায়। তাহলে এইখানে আমরা শুধুমাত্র সাধারণ জীববিজ্ঞান ক্রিয়ার ক্ষেত্রে ডেল এম এল এর মানটা কি বসাবো, 0 মাইনাস 1 প্লাস 1। তাহলে বসিয়ে দেখি মানগুলো কেমন পাওয়া যেতে পারে। তাহলে যখন ডেল এম এল ইজ ইকুয়াল টু 1, তখন আমাদের এম এর মান কত, শুধু 1। ওকে, তাহলে এটা উঠে গেল, উঠে যে আমরা লিখতে পারি এত, আর এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখবো, ডেল নিউ। আবার যখন কি হবে 0, তখন এই সম্পূর্ণ জিনিসটা উঠে যাবে, তখন শুধু কি থাকবে আমাদের নিউ নট। আবার এটা যখন মাইনাস মান থাকবে তখন কি হবে, প্লাসটা উঠে যেয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে। এই, তাহলে আমরা এখান থেকে পেলাম যে ডেল নিউ ইজ ইকুয়াল টু ই বাই 4 পাই এম ইন্টু বি, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন বা জীবন শিফট। আমরা জানি আলোর বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হতে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখন
কি করব? ডিফারেন্সিয়েশন করব, ব্যবকলন করব। ব্যবকলন করলে আমরা পাই d নিউ ইজ ইকুয়াল টু মাইনাস c বাই ল্যামডা স্কোয়ার ইন্টু d ল্যামডা। কারণ আমরা জানি 1 বাই x এর যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে এর মান কত আসবে? মাইনাস 1 বাই x স্কোয়ার। তাহলে 1 বাই ল্যামডার মান কত আসবে? মাইনাস 1 বাই ল্যামডা স্কোয়ার। এখন d এর পরিবর্তে ডেল লিখি। ওকে, এখন ডেল নিউ আমরা মান পাইছিলাম, ডেল নিউ এর মানটা এখানে বসিয়ে দেবো, e বাই 4 পাই m। ওকে, তাহলে এটাকে আমরা এক পাশে রাখবো। তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে? তখন আমাদের সমীকরণ হবে এরকম, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কোয়ার বাই সি ডেল নিউ। এখন ডেল নিউ এর মান আমরা জানি এবার কি, e বাই 4 পাই m ইন্টু বি। তাহলে মানটা বসিয়ে পাই, একবারে আমাদের চূড়ান্ত সমীকরণটি দাঁড়াবে ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কোয়ার বাই সি ইন্টু ই বাই 4 পাই এম ইন্টু বি। এটি মূলত আমাদের স্বাভাবিক জীবন ক্রিয়ার তত্ত্ব। সবাইকে ধন্যবাদ।